ওই তারপর আমাদের মতিরা যা তুমি ছিল তো। আরে আমি একটা 3 টাকার প্রিন্ট করার জন্য 20 টাকার রিক্সা দিলাম। তাই মানে মতিল কেটে গেলাম, মতিল ব্যাক করলাম। আপনি মেট্রো ধরেছেন তো? না, আমি মেট্রো আসিনি। আরে মেট্রো বেড়াতে যাবো, আমি একসাথে আমি লেট করে ফেলেছি। যে গাড়িতে অন্যান্য মাল এসেছে তারাই আমার হাইজ্যাক করে নিয়ে চলে গেল। তারপরে না, তারপরে তো ব্লান্ডার হয়েছে তো, আমাকে হাইজ্যাক করেছে বলে আমার শিডিউলিং গন্ডগোল হয়ে গেছে। আমার একটা জিনিস আনার কথা তল থেকে, সেটা এখন কাউকে দিয়ে পাঠাবো এখান থেকে বউয়ের থেকে হাতে। আরে আমি মেজদার যে বড় মালা ফুলটাই আনিনি তল থেকে। আচ্ছা, আমি এইটা আপনাকে দিই ওই দিচ্ছি পাত্র। 11ই জ্যৈষ্ঠ কবি নজরুল ইসলামের জন্মদিন, ইংরেজির 26শে মে আমাদের ফটোগ্রাফিক্যাল লন্ডনের প্রাণপুরুষ এবং প্রাক্তন সভাপতি বেনু সেনের জন্মদিন। আমরা বেনু সেনের জন্মদিনে সাধারণত তার মেমোরিয়াল লেকচারের আয়োজন করে থাকি। এবারে 14তম মেমোরিয়াল লেকচার হবে, তো আমরা সেই অনুষ্ঠান কর্মসূচি আরম্ভ করতে যাচ্ছি। সেই অনুষ্ঠান আরম্ভ করার আগে আমরা আমাদের আত্মীয়ের তরফ থেকে বেনু সেনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানানোর জন্য আমি প্রথমে অনুরোধ জানাচ্ছি আমাদের প্রেসিডেন্ট ডক্টর গাঙ্গুলিকে তার ছবিতে ফুলের নিয়ে তাকে শ্রদ্ধা জানাতে। তারপরে আমি আমন্ত্রণ জানাবো আমাদের আজকের প্রধান বক্তা ডক্টর কুন্দন মুখোপাধ্যায়, তাকে বেনু সেনের প্রতি ফুল দেওয়ার জন্য অনুরোধ জানাবো। তারপরে যারা সিনিয়র আছে বা যারা তাকে পুরস্কার আমি জানাবো ওয়েস্ট বেঙ্গল ফটোগ্রাফার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তাকে পুষ্পক দেওয়ার জন্য। ছায়াপথের প্রেসিডেন্ট ছিলেন একটু আগে, আপনি শরীর খারাপ করছিলেন, তাকে অন্যান্য যারা প্রতিষ্ঠানের থেকে আছেন তারা একটু তাড়াতাড়ি 1 বাই 1 দিলেই হবে। এবার আমি আমাদের এই অনুষ্ঠানের যে মেমেন্টো, সেটাও আমি আমাদের প্রেসিডেন্ট অনুরোধ করবো তারা তুলে যাচ্ছে। প্রধান ছাড়াও অজস্র নাটকের বই লিখেছেন। একাধিক দেশে বিদেশে নাটক এবং তার নিজস্ব যে অধিগত বিদ্যার জায়গা, সেটা নিয়ে বিভিন্নভাবে জনগণকে অবহিত করেছেন এবং সমাজকে সমৃদ্ধ করেছেন। শুভ সন্ধ্যা। মাননীয় বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক কুন্তল মুখোপাধ্যায়, অধ্যাপক শ্রী বিশ্বতোষ সেনগুপ্ত, অধ্যাপক শ্রী তারক কুমার সেনগুপ্ত, উপস্থিত গুণীজন, আলোকচিত্রপ্রেমী এবং সচ্চিবী, প্রবাদ প্রতিম আলোকচিত্র শিল্পী
ও শিক্ষক বেনু সেনের 93তম জন্মদিনে আয়োজিত আজকে এই চতুর্দশ বেনু সেন স্মারক বক্তৃতায় বিএডির তরফ থেকে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ 26শে মে শ্রী বেনু সেনের জন্মদিন। তার সঙ্গে বহুকাল আমার সহচর্য লাভ করার সৌভাগ্য হয়েছিল, সেই জন্যে মাঝে মাঝে হয়তো আমি বেনুদাও বলে ফেলতে পারি। আমাদের কাছে দিনটা খুব স্মরণীয়। আজ থেকে প্রায় 9 দশকের বেশি সময় আগে বাংলা মায়ের আলোকচিত্র শিল্পের আঙিনায় শোভাবর্ধন করে যে মানুষটা একটা আনন্দের ঢেউ তুলেছিল, সারা বিশ্বের আলোকচিত্র জগতে তাকে সসম্মানে পুরস্কৃত করেছিল। আজ 26শে মে তার জন্মদিন, আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, নমস্কার। মঞ্চে যারা বসে আছেন, আজকের এই অনুষ্ঠানের সভাপতি এবং আমার বন্ধু তারক, আমাকে এখানে যিনি নিয়ে এসেছেন, যাকে আমি সত্যি খুব শ্রদ্ধা করি, বিশ্বতোষ সেনগুপ্ত, এবং আপনারা সকলে, আপনাদের সকলকেই আমার আন্তরিক শ্রদ্ধা। বেনুদা বা বেনু সেন, আমরা বেনুদাই বলতাম, মানে হয় না পাড়ায়, উনি হয়তো বয়সে আমার পিতৃতুল্য, সেই হিসেবে জ্যাঠা বা কাকাই বলা উচিত, কিন্তু পাড়াতে কিছু কিছু মানুষজন থাকেন যারা সকলের কাছে দাদা হয়ে যান। বেনুদা সেরকম একজন মানুষ, যিনি আপনারা দেখলেন, ডক্টর গাঙ্গুলি বললেন যে 1932 সালে ওনার জন্ম। আমি যেটুকু জেনেছি, অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে উনি যুক্ত ছিলেন, কিন্তু মত্ত হলেন ফটোগ্রাফিতে। ফটোগ্রাফির ক্ষেত্রে বেনু সেন একজন নিজে, আমরা যারা এই ছবি সংক্রান্ত বেশ করে খুব পারদর্শী নয়, কিন্তু অপারদর্শী হিসেবে ছবি তুলি, কাজ করি, কথাবার্তা করি, তাদের কাছে যে কোনো লোকের কাছে বেনু সেনের নাম বললেই বা বেনু সেনের পাড়ায় আমি থাকে বললেই একটা আলাদা মর্যাদা পেলাম। স্টেজ লাইট, নাটকে স্টেজ লাইটিং যে হয়, এখানে আমার বন্ধু তারক আছেও, খুবই এক্সপার্ট এই বিষয়ে। আমি কোনো প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন দিচ্ছি না, আমি সেই স্টেজ লাইটিংয়ের এস্থেটিক্সের ব্যাপারটা ধরবার চেষ্টা করবো আপনাদের কাছাকাছি। আমি একটা ছোট্ট মজার গল্প বলি। আমার ধারণা এখানে যারা আছেন তার মধ্যে 90% এই গল্পটা জানেন, তবুও বলছি। একবার রাজা বিক্রমাদিত্য বা দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যাই বলুন না কেন, তার রাজসভায় তার নবরত্নের অন্যান্য রত্নরা যারা নিজেদের ক্ষেত্রে খুব কৃতি, বরাহবিহীন, তিনি একবার প্রশ্ন করলেন যে আপনি কালিদাসের মধ্যে কি দেখেন? আমরাও তো কবিতা লিখতে পারি, আমরাও এসব পারি। তখন বিক্রমাদিত্য বললেন যে এই যেমন আমার রাজসভার সামনে একটা শুকনো কাঠ পড়ে আছে, আপনি এটাকে একটা কাব্য করে বলবেন? তখন বরাহবিহীন বললেন, শুষ্কম কাষ্ঠম তিষ্ঠতি অগ্নি। সেই সময় কালিদাস ঢুকছেন। কালিদাস কবি জিজ্ঞেস করলেন, কবি তিনি কি পড়ে আছে? কালিদাস বললেন, নীরসে তৈরুমার ভূগত ভাবি। অর্থাৎ একটা নীরস, এর মধ্যেও তিনি রস সঞ্চার করলেন। নীরসে তৈরুমার ভূগত ভাবি। এই যে বললেন, এই যে বলাটা, এই বলাটাই কিন্তু হচ্ছে নন্দনতত্ত্বের মূল কথা। অর্থাৎ যার মধ্যে আপাত দৃষ্টিতে কিছু নেই, নীরস, যার মধ্যে হয়তো আপাত দৃষ্টিতে একটু শুকনো শুষ্ক, তার মধ্যে থেকেও দেখে পাওয়া। আবার এখানে মনে পড়ে যাচ্ছে, আপনারা সকলেই জানেন বিখ্যাত ভাস্কর রদার একটা কথা। রদা বলেছিলেন, একজন জিজ্ঞেস করেছিলেন, এখানে রদার অনেক এক্সিবিশন হয়েছে, আমরা দেখতে গিয়েছিলাম, তো রদাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি করে এই সমস্ত আঁকেন? তো উনি অসাধারণ একটা উত্তর দিয়েছিলেন। উনি বলছিলেন, আমি না ওই পাথরগুলোর দিকে তাকিয়ে থাকতে দেখি যে আমি যেটা আঁকতে চাইছি, যে ভাস্করটা তুলতে চাইছি, সেই ছবিটার মধ্যে ফুটে উঠে। তখন আমি ওই পাথরটা থেকে
ভদ্রলোকে সরিয়ে দিয়ে ওইটাকে বের করে নিয়ে আসে। এটা বলা যতটা সহজ, হৃদয়ঙ্গম করা ততটাই কঠিন। আমরা যারা নাটক করি, নাটকের পাঠ নিয়েছি, বয়স্ক মানে আমাদের যারা প্রাজ্ঞ নাট্যজন তাদের কাছে শিখেছি পায়ের কাছে বসে বসে। আমি তো ভীষণভাবে উৎপল দত্তের কাছে রেডি, তার কাছে শিখেছি অনেক কিছু। অজিতেশ বন্দ্যোপাধ্যায়, বাদল সরকার, সৌমিত্রকে অতটা পাইনি, তাও একটু দূর থেকে কাছে দেখেছি, মানে গিয়ে তারা একটা কথা বলছেন। এবং আমার পাড়ার থাকছেন এক ভদ্রলোক, আপনারা সবাই জানেন, খুব বিখ্যাত, বিভাস চক্রবর্তী, তার সঙ্গে দীর্ঘদিন সম্ভব করেছি, লোলজি মিত্র আমার মাস্টারমশাই। এরা বলতেন এখন তো একটা কিছু ভাববে, দেখতে পাবে, যেটা দেখতে পাবে সেটাই কিন্তু তোমার ওই এর মধ্যে চলে আসবে, মানে নাটকের কাজের মধ্যে তোমার নাটকটা তৈরি হবে। এবং সত্যিই তাই, আমরা কিন্তু লোকে পাগল ভাবে, রাস্তায় আমরা নাকি নিজের মনে কথা বলি, অনেক কিছু করি, আর এই নাটকের লোকে হাসি আমরা। তো আমার একটা ঘটনা আপনাদের বলছি, আপনাদের হাসি পাবে শুনলে। আমি তখন আমাদের শিয়ালদাতে ওই এনআরএস এই ডেন্টাল কলেজটার পেছনে একটা স্কুল বাড়ি, যে বাড়ি মন্দির বলে একটা স্কুল বাড়ি, মেট্রোপলিটন স্কুল বাড়িতে রিহার্সাল হতো। তো আমার সুবিধা ছিল 221 বাসটা গাড়ি বাজে ওদের বসে থাকতাম, এটা জানলা ধারে সিট নিয়ে, এবং তারপরে ওখানে নেমে প্রাচীর সামনে নেমে হেঁটে চলে যেতাম। তো একটা নাটকের একটা দৃশ্য আমার কিছুতেই মাথায় আসছিল না। অনেকদিন ধরে ভাবছি একটা কম্পোজিশন তৈরি করবো, একটা মানে কোরিওগ্রাফিক একটা জায়গায় একটা ব্লকিং করবো। আমার মনে হয় নাটকের এই শব্দগুলো আপনারা অনেকেই জানেন আর কি। তো ভাবতে যখন কোথায় বাসটা নাগের বাজারে আমি চোখ বন্ধ করেছি, বাসটা যখন ফুলবাগানে এসছে, তখন আমি ছবিটা দেখতে পেয়েছি। আর ছবিটা দেখতে পেয়ে আমি লাফিয়ে উঠেছি। বুঝতেই পারছেন আশেপাশে যারা ছিল তারা সবাই আমার থেকে 10 হাত দূরে সরে গেলেন। তারা দরকারটা পাগলের সামনে দাঁড়িয়ে থাকাটা ঠিক নয়। যারা শিল্প করেন, যারা নাটক করেন, ছবি আঁকেন, ছবি তোলেন, এবং যারা এই নাটকে আদৌ কাজ করেন, আমার সৌভাগ্য আমি তাপস সেনের সঙ্গে দীর্ঘদিন সঙ্গ করেছি। জয় সেন আমার বন্ধু ছিল, তাপস সেনের ছেলে। বাদল দাস আমাদের বন্ধু। এদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, জেনেছি। এরাও কিন্তু ওইরকম আমাদের মতোই একটু পাগল। এই পাগলামিটা না থাকলে বোধহয় এই শিল্প সৃষ্টি তৈরি হয় না। যাই হোক, আমি একটু নন্দনতত্ত্ব সম্বন্ধে যে একটা কথা বলি, আমার বক্তব্যটাকে আমি 4 থেকে 5টা ভাগে ভাগ করবো। নন্দনতত্ত্বের বিষয়টা একটু বলবো, বলার পরে আমাদের সেই লাইটিংয়ের ব্যাপারটা কীভাবে এলো বা কীভাবে আমি লাইটের ব্যবহার করি সেটা, এবং তারপরে কিছু নাটক ধরে সেখানে আলোর কি ব্যবহার হয়েছে, এবং তারপরে আমি দর্শকের সময় নেব। আমাদের বন্ধু বান্ধবকে বলেছি আমি কিছু নাটকের ছবি, বিশেষ করে আমার নিজের পরিচালনার যে নাটক ছবিগুলো নাম লেখা হয়েছে সেগুলো এনেছি, সেগুলো দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন নাটকের লাইটিং কি ব্যাপার হয়। নন্দনতত্ত্ব এমন একটা ন্যায় ইতিহাসগতভাবে মানবিক মূল্যবোধ, তার সৃজন, অনুভব, মূল্যায়ন এবং সংবেদনের সর্বতা, বিশ্ব প্রকৃতির মানব সমাজের মধ্যেকার প্রকৃত সৌন্দর্য বোধকে অনুভব ও প্রকাশ করার মধ্যে নন্দনতত্ত্বের মৌলিক তত্ত্ব। সৌন্দর্য কি? শিল্পের সৌন্দর্যের ধারণা, রস, অনুভব, আবেগ কিভাবে শিল্পে প্রকাশ পায়, কেন কোনো কিছুকে আমরা সুন্দর বলি, এইগুলোর মধ্যে কিন্তু শিল্পের নন্দনতত্ত্ব লুকিয়ে আছে। এইসব প্রশ্নের উত্তর খোঁজে নন্দনতত্ত্ব। আমরা যদি নাটকে অ্যারিস্টোফেনিস, শেক্সপিয়ার, গার্গে, টলস্টয়, শেলি, বায়রন, কালিদাস, জীবনানন্দ, রবীন্দ্রনাথ, সেখান থেকে আঁকার দিক থেকে লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো, পাবলো পিকাসো, নন্দলাল, বিনোদ বিহারী, রমা, রামকিঙ্কর, বেইলি, দেবীপ্রসাদ রায়চৌধুরী, হেনরি মুর প্রভৃতির ভাস্কর্য, বেথোভেন, মোজার্ট, বাখ প্রভৃতির সঙ্গীত, এই সমস্তগুলো কিন্তু হচ্ছে তার পাওয়ার ট্যালেন্ট। মানে উপযুক্ত যেমন একটা মানে এ হয়, মানে মোটামুটি একটা মানুষের উচ্চতা হয় সেইভাবেই দেখছেন, এবং তাদের ওই মুখমণ্ডলটাই তারা দেখতে পাচ্ছে, এবং সেখানে লাইটটাও সেইভাবে তৈরি করা হয়। এই যে জায়গাটা তৈরি হচ্ছে, আমি আবার বলছি, এই জায়গাটার ভিত্তিতেই কিন্তু মানে লাইটের পুরো ব্যাপারটা তৈরি হয় অন্যান্য জায়গাতে। কীরকম হচ্ছে কতগুলো, অর্থাৎ দর্শককে কতটা দেখাবো, আমি কি দেখাবো, কি কি ছায়ায় অন্ধকারে রাখবো, কোনটা দৃষ্টিনন্দন, কোনটা চিন্তা জায়গা নিয়ে, কোনটা আবেগময়, কোনটা সময়ের বাস্তব, কোনটা রূপক, কতখানি আলো তার থেকে কতখানি ছায়া,
এটা হচ্ছে নাটকের আলোর ক্ষেত্রে মূল ব্যাপার, তার আলো ধরতে। অর্থাৎ আমি শুধু যে আলো দিয়ে দিলাম তা নয়, ব্রাইট লাইটে সব কিছু হয় না, কিচ্ছু হয় না ব্রাইট লাইট। অনেক সময় হয় কি হয় যে তার সঙ্গে ছায়া, আলো ছায়া ছায়, আলো এর মধ্যে দিয়ে নাটক যায়। ওর পোশাকটা উপরে এমফাসিস করে, এই যেখানে দাঁড়িয়েছেন সেখানে যেখানে একটা আলোর সোর্স। আমি বারে বারে বলছি নাটকের আলোর ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে ছায়া, আলোয় যে ব্যাপারটা সেইটাই। এরপরে ছবিতে চলে যাবে, এটা উনি অভিনেত্রী, উনি ম্যাকবেথ নাটকে ম্যাকবেথের স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। ওই হাতের থেকে রং কেন, রক্ত কেন ধোয়া যাচ্ছে না সেটা বলছেন এই জায়গাটা। তারপরে চলুন, এটা চলুন, একই চলছে। আমি আবার নতুন নাটক বলবো, এটা বাদ দিয়ে যাবো, ছেড়ে দিন। হ্যাঁ, এইটি হচ্ছে অপদেব। আপনারা দেখুন, এরা একটা জায়গায়, এই যে 70-এর দশকের কথা তারক বললো, ইত্যাদি বললো, সেই সময়কার একটা ঘটনা ওই নাটকেরই। একজন চলে যাচ্ছে, মানে চেহারাটা দেখলে আপনি বলবেন হাতে বই, গাড়ি এবং তার যে ব্যাপার, মানে সেই সময়কার এক্সট্রিমিস্ট মুভমেন্টের একজন, যিনি থিওরিটিশিয়ান, এবং তার সঙ্গে মহিলা যিনি অভিনেত্রী, তার একটা সম্পর্ক ছিল। এরা দুজনে একটা তাদের বিচ্ছেদ বেদনার যে জায়গাটা সেটা তৈরি হচ্ছে। এই মহিলার মুখে যতটা আলো, এর চোখে আলো নয়, এর আলোর জায়গাটা এমফাসিস করে আছে এই রঙটা, পাঞ্জাবের রঙের জায়গাটা, এবং এই বইটার উপরে। চলুন, তারপরে এটা কষ্ট হচ্ছে না, পরের একটা ছবি তৈরি, এটা দরকার নেই, এটা ছেলে দেখি আর পরে গিয়ে আসছে দরকার নেই, সব দেখাতে চাইছে। এটা দেখুন একটি দৃশ্য, ওই অভিনেত্রী নাটকেরই একটি আপাত দৃশ্যের ফল চরিত্র, সে পড়ে গেছে, আর তাকে তার কাজ সম্বন্ধে একজন বলছে যে তুমি এই কাজ করেছিলে, যার জন্য তোমার বদল। একটা বৈপরীত্যের জায়গা। অর্থাৎ এখানে এমফাসিস এই নয়, এমফাসিস হচ্ছে এই যে লোকটি যার পতন হয়েছে তার এমফাসিস হচ্ছে। আমাদের মনে সময় হয়ে আসছে, আমি আর বেশি দেখাতে চাইছি না, এইগুলোই থাকা। এটা একটা থ্রি উইচেসের এই আর কি, তিনটে ডাইনি, সেটা তার ছবি। এটা ওই স্লিপ ওয়াকিং দৃশ্য। আপনি দু একটা স্কিপ করে যান তো, এগুলো ওই একই ছবি আসবে। এইটা আমাদের ধর্মরাজ্য বলে একটা নাটক হতো, অভিনেতা সঞ্জীব সরকার অভিনয় করছেন। ধর্মায়ু অভিজিৎ সেনের গল্প থেকে একটা নাটক হল। এখানে দেখুন এমফাসিস হচ্ছে এই যে এইটার উপরে, তার রাজত্ব দাঁড়িয়ে আছে এই তরবারির উপরে। ওই একই এমফাসিস। এখানে দেখুন এই এক্সপ্রেশনটা দেখুন আপনারা, এই আলো ছায়া বলছিলাম, এই দিকটা দেখুন অন্ধকার, এখানটা অন্ধকার, এই দিকটা হাই লাইট পেয়েছে, মুখের একটা দিক অন্ধকার। এইগুলো হলে কি তার চরিত্রের যে অভিব্যক্তি সেইগুলোকে স্পষ্ট করা যায়। আমি আর দেখা, আচ্ছা এইটা খুব ইন্টারেস্টিং দৃশ্য দেখুন, নতুন নাটক আমাদের শুধু একটা লোক মশারির মধ্যে শুয়ে আছে। এখানে এমফাসিস কিন্তু এই লোকটা ডুবন্ত লোক নয়, যিনি নাটকের পরিচালক তিনি চাইছেন এর থেকে এই মশারিটাকে দেখাতে,
চারজন মহিলা, এই চারপাশ থেকে মহিলাকে ধরে আছেন। এই ভদ্রলোক যখন নাক ডাকার উচ্চস্বর হয় তখন এটা নেমে যায়, আবার নাক ডাকার থেমে গেলে এটা উঠে যায়। এরকমভাবে এটা তৈরি করা হয়েছে, কিন্তু এমফাসিস হচ্ছে মশারির ওঠানা। আমি এই পর্যন্তই আজকে রাখি, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। সিগারা খেতে খেতে কি দেখবে না কেউ? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটা ওই একই ধর্মায়ক নাটকের একটা দৃশ্য। আসলে এগুলো আমি রেডি করে মানে পরপর কিছু নিয়ে করে গেলে হতো। টেকনিক্যালি এগুলোটাই মানে এগুলো এইটা ঠিক আছে, ওকে। ধন্যবাদ আপনাদের সকলকে। আর খুশি না? ধন্যবাদ। শুভ সন্ধ্যা। যে আনুষ্ঠানিক ধন্যবাদ কেমন, তবে আমরা একটু সময়ের পেছনে আছি, ওই জন্য আর বিস্তারে যাবো না। আজকের বক্তব্য যে রাখছিলেন অধ্যাপক, প্রথমে আমি আমাদের সকলের শিক্ষক যার জন্মদিনে আজকে সবাই এই ঐতিহ্যশালী হলে সমবেত হয়েছে, শ্রী বেনু সেনের স্মৃতির প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি, সকলকে ধন্যবাদ। বিশেষ করে ধন্যবাদ আজকের মূল বক্তা অধ্যাপক কুন্তল মুখোপাধ্যায়। তার ভাষণে আমরা খুবই বিদ্ধ হচ্ছিলাম, কিন্তু সময়াভাব হেতু তার বক্তব্যের মধ্যে অনেক কিছু ছিল যেগুলো নিয়ে বহু কিছু আলোচনা করার জায়গা আছে, কিন্তু সেটা করার এখন সময় নয়।